কলকাতায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এখানে যে পাখির ডাক শোনা যায় না, দেখা যায় না ভোরের সূর্য, শোনা যায় না শিশিরের শব্দ, পাওয়া যায় না ভোরের পাখির চিকন গলার ডাক। এইখানে আমার ভালো লাগে না। এ কথা যিনি লিখেছিলেন আজ খোলা মনে, তিনি সেই আলাপচারিতার সঙ্গী বুদ্ধদেব গুহ। নমস্কার। এই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সেই জন্যে এই উন্মুক্ত এই সুচ্চ অট্টালিকায় আপনি আপনার বাসস্থান খুঁজে নিয়েছেন। থ্যাংক ইউ। না, আমি তো বস্তিতে থাকি, নিচে থাকি। এটা উপরটা খুব সুন্দর। ওটা তো আপনার বিনয়, বস্তিতে থাকেন। এখানে নিঃশ্বাস আটকায় না, নিশ্চয় খুব ভালো হাওয়া আছে। সত্যি তো এখানে সব বড় লোকরা থাকে, আমি সবচেয়ে গরিব লোক। এখানে কী করে ভিড়ে গেলাম সে আমি জানি না। আপনার বড় লোক, আপনার গরিব লোক, এটা তো আপনি যখন নিজেকে ধনী মনে করেন তখনই ধনী। না, আমি মোটা, ধনী না। আরে কি আপনি আমি মোটা থেকে তো ধনী। আমি মনের দিকে ধনী, ধনে ধনী নই। ধনে ধনী নন, সেটা তো খুব রিলেটিভ ব্যাপার। দেখেছো কি সুন্দর। এখানে বসে, এই যে ছাতে বসে সমস্ত কলকাতাটা আপনি দেখতে পাচ্ছেন, এটাই তো আপনার লেখার রসদ চলে আসছে এখন। না, আমার লেখার রসদ তো মোস্টলি জঙ্গলে গিয়ে সংগ্রহ করি, কিন্তু সারা জীবন প্রফেশন করেছি, হ্যাঁ, খেলাধুলো করেছি, অনেক কিছুই করেছি। কাজে সারা জীবন যা স্টোর হয়েছে রসদ, আমাকে অনেকে প্লট দিতে চান। তাই আমি বলি, ভাই আমার মাথায় যা প্লট আছে আমি 10 জীবন মাস হলে লিখতে পারবো না, কাজে প্লট আমাকে দিতে হবে না। এখানে আপনি কখন মন খারাপ হলে আসেন, মনে আনন্দ যখন হয় তখন আসেন, সন্ধ্যাবেলায় আসেন? এই যে এত উঁচু থেকে সমস্ত চলাচলকে আপনি দেখতে পাচ্ছেন চতুর্দিকে, কোথাও আপনার দৃষ্টি আটকাচ্ছে না? আসলে আসা হয় না, এত সময়ের অভাব না, সবসময় তো কাজ করতে হয়। যতক্ষণ জেগে থাকি ততক্ষণ কাজ করতে হয়। এখানে সৌন্দর্য দেখবার জন্য আসা হয় না। আমার শান্তিনিকেতনে বাড়ি আছে, সেখানে যেতে পারি না। কত বাগান, কত গাছ, কত পাখি। আগে গিয়ে লিখতাম, এই প্রত্যেক বছর জুলাই মাসটা গিয়ে থাকতাম পুজোর লেখার জন্য। এবার তা হলো না। এই ব্যস্ততা তো ভালো যে আপনি ব্যস্ত রয়েছেন, ভালো, কিন্তু মানুষ তো কাজ খোঁজে, আপনি কাজের মধ্যে রয়েছেন। তা ঠিক, কিন্তু একটা বয়স হচ্ছে, তখন মাঝে মাঝে একটু থামার দরকার। আপনার বয়স 27? 17। মনের বয়স 17, মনের বয়স 17, কিন্তু শরীরের তো বয়স হচ্ছে 70 হলো। বুদ্ধদেব গুহ আমরা লেখক হিসেবে পেয়েছি, অথচ দুর্দান্ত খেলোয়াড় হতে পারতেন। কি পারতেন না? বাবা করে খেলতে দিলেন না। আমার ক্রিকেট টিমে চুনি প্রথম খেলে, জীবনের প্রথম ক্রিকেট খেলে। আমি ক্যাপ্টেন ছিলাম যখন, তা আমি নামাবো না। আপনার তো একটু ছোট ভাই বোধ হয় আপনার থেকে, বয়সে ছোট, ক্লাসে তো একসঙ্গে পাশাপাশি বসতাম চিরদিন। তা আমাদের গেম স্কুল, হ্যাঁ, তীর্থবতী, যার নেই কোনো গতি সে যায় তীর্থগতি, যার নেই কোনো গতি সে তীর্থগতি। তা একদিন একজন প্লেয়ার কম, আমাদের গেমস টিচার বলে, নামা বুদ্ধ, ওকে নামা। আর ফুটবল পেয়েছে নাকি, লাথি মারলে চলে গেল, এটা ক্রিকেট, সকালে খেলতে পারে না। চুনি অনেক করে বললো, না প্লিজ নামা। তা চুনিকে নামালাম যখন, চুনি তখন স্কুল টিমে 42 নট আউট করলো। আর হ্যামন্ডের ব্যাট নিয়ে এসে বড় জের কাছ থেকে। আচ্ছা, হ্যামন্ডের ব্যাট এবং ক্রিকেট বুট, আমরা তো কেস পরে খেলি, বাচ্চা ছেলে। তো 42 নট আউট করলো। তারপরে আমি ভালো বল করতাম মানে সুতোতে ধরে খুব ভালো সুইং করাতে পারতেন। সুইং করাতাম না, আমি একেবারে স্ট্রেট, লেন্থটা খুব ভালো করতাম, যে ইয়র্কার হয়ে যেত, বুঝলেন। কিন্তু আমার এক বন্ধুকে, তাকে ওপেন করতে দিলাম, তার বলে মানে কাট করে গ্লান্স করে প্রচুর রান তুলতে লাগলো। তখন চুনি বললো যে, আমার বল করতে দিবি? তুই বল করিস নাকি, নে। আমি তখন সুইং বিশ্বাস করি না। চুনি 4টে ওভার করলো লেগ স্পিন দিয়ে, 4টে ওভারে ওটা 3টে উইকেট নিয়ে নিল। না, ছেলে ক্ষণজন্মা। আচ্ছা, সেই প্রথম চুনির ক্রিকেট খেলা। চুনি সব জায়গায় বলে, ও লিখেছে, লিখতে বলে একটা বই আছে, আনন্দমেলায় বেরিয়েছিল, তাতে লিখেছে খেলতে দ্যাটস রাইট, যে বুদ্ধদেব গুহ না থাকলে আমার ক্রিকেট খেলা হতো না। কিন্তু আপনি তো টেনিসও খেলেছেন। টেনিস খেলেছেন আপনিও? চুনি অনেক পরে খেলেছে, আমি তো টেনিস কলেজ জীবন থেকে খেলি। তারপরে সাউথ ক্লাবের মেম্বার হয়েছে মিড 60s-এ। আমি যখন সকালে খেলতাম তো প্র্যাকটিস করার জন্য বিনয় ধাওয়ান, তোমার এই কী বলে, প্রেমজিৎ লাল, জয়দেব মুখার্জি, আখতার আলী, আমরা সব পাশাপাশি কোর্টে প্র্যাকটিস করতাম। টেনিসের মধ্যে এত সুন্দর রিস্ক গেম আর পৃথিবীতে কিছু নেই। আমি স্কোয়াশও খেলেছি, রোয়িং করেছি, মানে ওই স্কাল করিনি, তার আগে অবধি করেছি। আমার এই হার্টের গোলমাল হওয়ার পর থেকে সব বন্ধ করে ডাক্তার, না, ওই জন্য তো মোটা হয়ে গেছি। কিন্তু সেই সমস্ত কিছু ছেড়ে আপনি পেশা নিলেন আইন ব্যবসা, সেটা আমার নেশা হয়ে গেল সেটা বাবার জন্যে। আমি তো ব্যারিস্টার হতে চাই, আইন তো করতে চেয়েছিলাম, ব্যারিস্টার হতে চেয়েছিলাম, কিন্তু আমি ল পড়তাম তো। কিন্তু যেই সিএ পাস করলাম, বাবা বললেন কাম অ্যান্ড টেক ওভার দ্য অফিস। বাবা তুমি চলে গেলাম ফার্মে,
বাবার খুব বড় ফার্ম ছিল জোকার কাছে, 75 বিঘা ছিল। আমি তো অ্যাকাউন্টেন্ট হয়ে গেলাম, কিন্তু অ্যাকাউন্টেন্ট হলেও আমি 72 অব্দি ব্যালেন্স শিট সই করেছি। তারপরে আমার ভাই যখন পার্টনার হলো, তারপর থেকে আমার ব্যালেন্স শিট অ্যাকাউন্টিংয়ের কাজ কিছু করিনি। আমি ওকালতির কাজটাই করেছি, ধরো উপরের লেভেলে ট্রাইব্যুনাল, ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রিব্যুনাল, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, সেসব জায়গায় কমিশনারদের কাছে আর্গুমেন্ট করতাম আর কি। আর্গুমেন্টেটিভ কাজটাই করতাম আমি। আই অলওয়েজ লাইক দ্যাট। আমার এই যোগ বিয়োগ অ্যাকাউন্টেন্সি ভালো লাগতো না, আচ্ছা, যদিও আমি নামে অ্যাকাউন্টেন্ট। কিন্তু একটা জিনিস আপনি বলুন, আপনি এই যে খেলাধুলো করলেন, আপনার সাহিত্যের ভেতরে কিন্তু অধিকাংশই জঙ্গল, গোয়েন্দা কাহিনী এবং তো প্রেম আছেই, সেগুলো পরে। খেলাধুলোর জগৎ আপনার কাহিনীতে সেভাবে এলো না। একটা খুব সিগনিফিকেন্ট গল্প আছে আমার, ছোট গল্প, সেটা খেলা নিয়ে। যে তোমার বাবার কাছ থেকে, আমার বাবা তো মোহনগরে গোলকিপার ছিলেন, জানো তুমি? না, জানি না। তাই জানো না? গোষ্ঠপাল, বলাই চ্যাটার্জি, গোষ্ঠপাল, তারপরে ইউ কুমার, উমাপতি কুমার, তারপরে মোহনবাগান ক্লাবের গোলকিপার হ্যাঁ ছিলেন? মোহনবাগান, মনাগো বাবার ডাকনাম ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মনাগো নাম হ্যাঁ, শুনেছি। তারপরে আমি বাবার সঙ্গে গোষ্ঠ বলে বাড়ি গেছি ছোটবেলায়, মনে আছে আমার। তা বাবা এই গল্পটা বলেছিলেন যে একটা সাহেব, তখন তো সাহেবদের সাথে খালি পায়ে খেলতে হতো তো, বুট পড়তে খেলতো না ইন্ডিয়ান প্লেয়াররা। তো একটা সাহেব ওই খুব তোমার ইচ্ছা করে মারছে, বাবাকে মেরেছে, গোলকিপার হয়েছে, খুব মেরে গেছে। তখন গোষ্ঠপাল নাকি বাবাকে বললেন, মোনা তুই দাঁড়া, এবার দেখাচ্ছি আমি। ওই হয়েছে কর্নার কিক হয়েছে, তখন উনি লাফিয়ে উঠেছেন আর ও সাহেবটা উঠছে, তখন নামবার সময় কোনোটা দিয়ে আবার কলার বোন একদম ভেঙে দিয়ে পড়ে গেলেন। কি তৃপ্তি না, খুব সাহেবের কলার বোন ভাঙলো। না, সাহেব মারলো তো তার আগে বাবাকে, সেই জন্য বাবা বলেছেন গল্পটা। কিন্তু আমরা তো বাঙাল। হ্যাঁ, আমরা বাঙাল তো, বিলক্ষণ। আমাদের বাড়ি ছিল উত্তরবঙ্গে। হ্যাঁ, পূর্ববঙ্গে অরিজিনাল বাড়ি হয়তো ছিল, হ্যাঁ, কিন্তু আমরা শেষ উত্তর রংপুরে বাড়ি। রংপুরে আপনারা চলে এসেছেন। আপনি বলছেন যে আপনার ওই একটা সাহিত্যের একটা গল্প ছিল খালি ক্রীড়া জগতের হ্যাঁ, ভেতরে। গল্পটা খুব মানে যে স্পোর্টসম্যানশিপ নিয়ে, যেটা আজকে নেই, হ্যাঁ, তাই নিয়ে গল্পটা। গল্পের নাম এক্ষুনি মনে করতে পারছি না আমি, আমার গল্পের কালেকশনে আছে, খুব সিগনিফিকেন্ট গল্প। কিন্তু তারপরে আমার ইসে আছে খেলার চরিত্রগুলো নিয়ে মতিনন্দী যেরকম ভাবে সাহিত্য চর্চা করেছেন, আর মতিনন্দী আপনি তো প্রায় সমসাময়িকী বোধহয়। হ্যাঁ, তা বটে, কিন্তু আমার তো অন্য একটা জগৎ ছিল, সেই জগতে আর প্যারালাল ছিল না, আর কারোর এক্সপিরিয়েন্স ছিল না। খেলা নিয়ে আরো অনেকে লিখতে পারতেন, কিন্তু আমি যে জিনিসটা নিয়ে লিখেছি আর তো কেউ লিখবার ছিল না। সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই যে আপনার জঙ্গল, আপনার শিকার, এই যে গোটা একটা স্প্যান, এটা কি আপনি খুব সচেতনভাবে আপনার সাহিত্যের ওই দিকটাকে আপনি ধরেছেন, যে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানো আপনার? সেটা এখন হয়েছে, ছোটবেলায় ছিল না। বাবা স্বীকার করতেন তো, 10 বছর বয়স থেকে জঙ্গলে যাচ্ছি, তো জঙ্গলে গিয়ে জঙ্গলের প্রেমে পড়লাম। বুদ্ধদেব গুহা বললেই এখন মানুষ কিন্তু ওই জল জঙ্গল শিকারের এই ব্যাপারটার দিকে চলে আসে। এই গল্পগুলো আমরা শুনবো। কিন্তু মেনকা গান্ধীর সঙ্গে কখনো আপনার দেখা হয়েছে? না। যদি দেখা হতো আর উনি যদি জানতেন যে আপনি এত শিকার প্রিয় এবং এত শিকার করেছেন, তাহলে কিন্তু ওই চাঁদ সদাগরের মনসা পুজোর মতনও আপনার দিকে তাকাতেন না, আপনাকে সঙ্গে কোনো সম্পর্ক রাখতেন না। সেটা উনি মূর্খ বলে হয়তো করতেন না। মূর্খ? উনি হয়তো জানেন না যে যারা বেস্ট অফ দ্য কনজারভেটর, তারা প্রত্যেকে প্রথম জীবনে অরেল শিকার করেছেন। যেমন সালিম আলী, তুমি ফল অফ স্প্যারো বইটা যদি পড়ো, জিম করবেট, তারপরে তোমার এই অ্যান রাইট, অ্যান আর বব মারা গেল অল্প দিন আগে। পাড়ার মধ্যে আমরা পাশাপাশি বাংলোয় করে শিকার করেছি শীতকালে, প্রত্যেকে শিকার করতো। অ্যান তো এখন WWF এর একজন প্রধান প্রবক্তা। সোভার মানে ওই প্রচুর ভোগ করে তারপরে ত্যাগী হয়ে যাওয়া না, তখন তো আইনানো হতো তো ব্যাপারটা পুরো। বেআইনি করে তো কেউ, এইসব শিক্ষিত শিকারীদের জন্য তো কখনো গেমস নষ্ট হয়েছে তা তো হয়নি। আমাদের পারমিট দিত, পারমিট লেখা থাকতো, একটা বাঘ, দুটো লেপার্ড কি দুটো ভালুক, এবং আমরা জঙ্গলের বাংলো বুক করতাম, করে সে বাংলোয় থাকতাম। নট দ্যাট যে পারমিটে যাই দেওয়া হতো তাই আমরা মারতে পারতাম। আচ্ছা, তাতে পারতাম না, হয়তো তার 1/10 মারতে পারতাম। মানে ওইটুকুনি মারার আপনার স্বাধীনতা ছিল, আপনার অনুমতি ছিল, ম্যাক্সিমাম ছিল ওটা। তো কাজেই তখন একটা স্পোর্টস ওয়াজ, আই মিন শিকার ওয়াজ কনসিডার টু বি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস অ্যান্ড মোস্ট ডেয়ারিং স্পোর্ট। এবং একটা জিনিস লোকে জানে না, এই শিকারীরা যে বন্দুক রাইফেল নিয়ে এমন এমন জায়গায় পৌঁছে যান, ধরো এই নৈনিতাল লেক, অযোধ্যা এলোরা, মানে শিকারীরা এই সমস্ত জায়গা আবিষ্কার করেছে। তারপরে তোমার ভিমবেটকা ইন দ্য রিসেন্ট পাস্ট, স্পেনের আলটামিরা গুহা, সব শিকারীরা আবিষ্কার করেছে। তো শিকারীরা তো, তাছাড়া শিকারে পুলিং দ্য ট্রিগার ইজ দ্য লিস্ট ইম্পর্টেন্ট পার্ট। So what is the most important thing? Most important thing is to know the country, know the people, know the real people. জঙ্গলে যাওয়ার দরকার নেই, কিন্তু এমনি কি যাচ্ছে জঙ্গলে জঙ্গলকে ভালোবেসে যাবে? কেউ যাচ্ছে কোথায়? কেউ যায় কি? কেউ যায়নি, কেউ যায় না। কারণ জঙ্গলকে ভালোবেসে যাওয়া যায় না। বিভূতিভূষণের সঙ্গে আমার এখানেই তফাৎ। উনি আমার চেয়ে অনেক বড় লেখক হতে পারেন, কিন্তু উনি জঙ্গলকে রোমান্টিকের চোখ দিয়ে দেখেছেন।
কিন্তু আমি জঙ্গলকে হ্যাভ স্টেপ উইথ দ্য উম্যান। আমি জঙ্গলে যেভাবে দেখেছি, একটা মেয়ের সঙ্গে শুলে একরকম সম্পর্ক হয়, আর জানলা দিয়ে তাকে দেখলে একরকম সম্পর্ক হয়। উনি সেই রোমান্টিক দৃষ্টিতে দেখেছেন সুন্দরী মেয়েকে, কিন্তু আমি তার শুয়ে শুয়ে দেখেছি। শিকারি না হলে আমি পারতাম না। সঞ্জীব চট্টোপাধ্যায় তিনিও তো, উনি তো গরু গাড়ি করে গেছেন, ওর তো একদম মানে রোমান্টিক এবং সুপারফিশিয়াল এক্সপিরিয়েন্স। আচ্ছা, কোনো হার্ডকোর না না কিছু, ও তো গেছিলেন পালামু, তখনকার দিনে পালামু বেড়াতে গেছিলেন, সে উপর থেকে পাথর গড়িয়ে ফেলে দিল, বাঘ মারলো ছেলে। তখন বাঙালিদের পক্ষে, বাঙালিদের পশ্চিম ছিল মধুপুর আর গিরিডি, হ্যাঁ হ্যাঁ, বাঙালিদের পক্ষে পালামু ওয়াজ মানে অ্যাজ গুড অ্যাজ আফ্রিকা, বুঝলেন না? ঠিক। তা আমি আফ্রিকাতে গেছি, আমি হ্যাভ বিন এভরিওয়্যার, ইন্ডিয়ার সব জঙ্গলে গেছি, এখনও যাই। শিকার তো 72 থেকে ছেড়ে দিয়েছে, আমি একদম আইনানুগ ব্যাপার। যেদিন শিকার ব্যান্ড হলো, আমার বন্দুক রাইফেল দোকানে জমা দিয়ে দিয়েছি। আই হ্যাভ নেভার ফায়ার্ড এ সিঙ্গল শট। পিস্তলটা রাখি মানুষ মারবার জন্য, কারণ যে দেশ কত মানুষ পেরেছেন আপনি? মানুষ মারেনি, কিন্তু যে দুপে জানোয়ার মারার জন্য আমি পিস্তলটা সঙ্গে নিয়ে যাই, গাড়ি চালিয়ে যখন যাই। কিন্তু তবে সে এখন তো পিস্তল ব্যবহার করা তো খুবই সহজ না, অত্যন্ত কঠিন। এমন দেশে আমরা বাস করি, তুমি প্রাণ বাঁচাবার জন্য যদি পিস্তল ব্যবহার করো, তোমাকে পুলিশ নিয়ে গিয়ে তোমাকে জেলে পড়ে দেবে। এরকম একটা উদ্ভট দেশ তো পৃথিবীতে নেই। আপনি প্রথম যে শিকারটা করেছেন কি মনে আছে সেটা? কোথায় কোথায় এবং কি সেটা করেছেন? বলার মতন একটা শকুন মেরেছিলাম। শকুন? খুব অন্যায় করেছিল আসামে। তো বাচ্চা ছেলে ওই বন্দুক দিল, বলে মারতো দেখি, বাঁশ ঝাড়ের উপরে বসে আছে, মারলাম, পড়ে গেল। ওই প্রথম শিকার, খুব লজ্জিত আমি, শকুন মারা উচিত না, শকুন স্ক্যাভেঞ্জার। তার প্রথম লেপার্ড মারি আমি ফার্স্ট ইয়ারে যখন পড়ি, প্রথম সাম্বার মারি, অন্য হরিণ মারি, এই যেসব এখন মেরে, মানে এখন পাতৌদি সালমান খান যার জন্য খবর হচ্ছে, সেগুলো আপনি করেছেন? সব মেরেছি। তোমার এই ব্ল্যাক বাক মেরেছি, চিঙ্কারা মেরেছি, তারপরে তোমার মাউস ডিয়ার মেরেছি। যত হরিণ ভারতবর্ষে আছে এক্সেপ্ট তোমার ওই একটা আছে যে একটা মৃগনাভি যেটা হয় আর কি, সেই কস্তুরী নামটা মনে পড়ছে না, সেই হরিণটা ছোট হরিণ, একদম পাহাড়ের উপরে থাকে, খুব উঁচু পাহাড়ে, সেটা মারিনি আমি। তাছাড়া যত হরিণ, যত প্রকার হরিণ, যত প্রকার পরিযায়ী পাখি ইন্ডিয়াতে আসে, সমস্ত মেরেছি। আমরা চিল্কা গিয়ে ক্যাম্প করে থাকতাম 7 দিন। আচ্ছা, আর কথা বলুন যে আপনি হয়তো প্রথম যে শকুনটা মেরেছেন, আপনার হয়তো শকুন বলেই হয়তো, কিন্তু কখনো কোনো প্রাণী মেরে আপনার কি মনে কষ্ট হয়েছে? আমার ব্যাপারটা একটু অন্যরকম, কারণ আই এম ফুল অফ কন্ট্রাডিকশনস। সেই ইসে আছে না, তোমার ওয়াল্ট হুইটম্যানের বই আছে লিভস অফ গ্রাসে, যে ডু আই কন্ট্রাডিক্ট মাইসেলফ? ভেরি ওয়েল, দেন আই ডু কন্ট্রাডিক্ট মাইসেলফ বিকজ আই কন্টেন মাল্টিটিউডস। আমি যে মানুষটা স্বীকার কনশাসলি সেটা করছেন না, যে মানুষটা স্বীকার করতো, সেই মানুষটা আমার সেই পার্টটা ওয়াজ ডিফারেন্ট পার্ট দেন দি, মানে দ্যাট ওয়াজ অ্যানাদার বুদ্ধদেব গুহ। কিন্তু আমি কোনোদিন স্বীকার করে, কোনোদিন আমি আমার কোনো জানোয়ারের স্কিন করিনি, রক্ত দেখতে পারতাম না। আমি গুলি করতাম, দারুণ ভালো হাত ছিল, 2 চোখের মধ্যেখানে গুলি লাগলো, বাবা হ্যান্ডশেক করলেন। আর ওই যে বাহাদুরি প্রবণতা, বাবা হিজ গিভিং এ প্যাট অন দি ব্যাক অ্যান্ড হ্যান্ডশেক করছেন, কংগ্রেচুলেশনস বলছেন। অল্প বয়সে একটা সেটা প্রচণ্ড কাজ করতো, আর বন্ধু বান্ধব সবাই শিকারী ছিলেন, সেই বাহাদুরি প্রবণতা স্বীকার করতাম। কিন্তু বিশ্বাস করো, আজ অবধি আমি কোনো পাখি বলো, কোনো হরিণ বলো মেরে আমি তার কাছে যাইনি। আমি সহ্য করতে পারতাম না রক্ত। রান্নাবান্না হতো তখন খেতাম, কাটলেট হতো তখন খেতাম, কিন্তু কাজেই আমার মধ্যে একটা ডুয়ালিটি ছিল, একটা কন্ট্রাডিকশন ছিল। কাজে আমি পুরোপুরি, আর যেসব আমার প্রচুর বন্ধুবান্ধব ছিল যারা একেবারে জল্লাদ, তারা খালি গুলি করতো, রক্ত মানে তোমার পোশাকগুলো নাড়ি ফুড়ি বের করতো, ঘাসলি সব সিন। আমি আই কুডন্ট স্ট্যান্ড ইট, বুঝতে পেরেছো? কিন্তু সেটা বলছি, আমার মধ্যে প্রচুর কন্ট্রাডিকশন ছিল। সেই জন্য আমি কিন্তু কবির চোখ দিয়ে জঙ্গলকে দেখেছি, কবির চোখ দিয়ে জানোয়ারকে দেখেছি, কিন্তু যে লোকটা গুলি করতো সে অন্য বুদ্ধদেব গুহ, সে আমি নই। কিন্তু এই কখনো এই অনুশোচনাটা আসেনি যেটা দেখতে পাচ্ছি না, আচ্ছা আর আমি মারবো না শিকার? এই যে 72 সালে যখন শেষ আপনি শিকারের বন্দুকটা তুলে রাখলেন, যখন শিকার করা নিষিদ্ধ হয়ে গেল, তখন আপনার কষ্ট হয়েছিল আর কখনো শিকার করতে পারবো না? না, আই ডোন্ট মিস ইট এট অল। কষ্ট হয়নি, কারণ আমি বললাম না, শিকারের মধ্যে যেমন জানোয়ারটাকে মারার মধ্যে কোনো বাহাদুরি আমি কোনোদিন দেখিনি, এবং বাঁচাবার মধ্যেও বাহাদুরি দেখিনি ছেড়ে দেওয়ার পর থেকেও। এখন যারা মারে, দে শুড বি মানে শর্ট ডেড। শিক্ষিত লোক যারা এখন শিকার করে, তাদের সিভিয়ার পানিশমেন্ট হওয়া উচিত। কারণ কিন্তু কথা হচ্ছে কেন, এই তো ভিতরে কেউ যায় না। আসল মেইন প্রবলেম তো জনসংখ্যা। আজকে আমার দেশের যতগুলো সমস্যা, তার মূলে হচ্ছে পপুলেশন। নোবডি ইজ থিংকিং, নোবডি ক্যান ডিনাই দ্যাট। তাই জন্য তো জঙ্গলের মধ্যে সব বস্তি হয়েছে। এই নর্থ বেঙ্গলে তুমি যাও, তারা কাটছে। কেন কাটবে না? খাবে কি? তাদের ফুয়েল আছে? না আছে পেট্রোল, না আছে কেরোসিন, না আছে গ্যাস, না আছে কয়লা। তা তারা রান্না করবে কি করে? ওই গাছ কেটে রান্না করছে। এমনকি তাই নয়, তারা যে বান্ডেল করে বিক্রি করছে,
সেগুলো কিনছে হাইট অফ ইন্টেলেকচুয়ালস, যারা জ্বালাময় ভাষায় লেটেস্ট এডিটর লিখছে যে এরকম ডিফরেস্টেশন কেন হচ্ছে। মানে আমরা যারা লিখছি কাগজে, না তোমরা লেখা ছাড়াও যারা জঙ্গলে তোমাদের কাগজে লিখছে লেটেস্ট এডিটর যারা, কিন্তু তারাই কিন্তু সেই কাঠটাই কিনছে। Nobody is going to the root of the problem. কিনা ফায়ার প্লেসে সাজিয়ে রেখে সেখানে শীতের ফায়ারপ্লেস তো বডি, তারপর এমনি রান্না করতো, তোমার রান্না করতো। গ্রামাঞ্চলে তো আর অন্য কোনো সোর্স অফ ফুয়েল নেই এছাড়া। এবং আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি আপনার লেখার ভেতরে, এই যে আপনার শিকার, এই যে লোক চেনা, জঙ্গলে যাওয়া, এবং অধিকাংশ জঙ্গলই তো হচ্ছে আদিবাসীদের বাসস্থান, অধিকাংশই। হ্যাঁ, তো সেখানে তাদের সঙ্গে মেশা, তাদের সেইগুলো আপনার উপন্যাসে চলে আসা। কিন্তু বুদ্ধদেব গুহর এই যে একটা হিউজ একটা স্প্যান আছে, আদিবাসীদের নিয়ে যত রচনা লিখেছেন আপনার কোয়েলের কাছে থেকে শুরু করে বহু, সেই বুদ্ধদেব গুহর থেকে ছাপিয়ে যে বুদ্ধদেব গুহ কিন্তু এখন প্রতিষ্ঠিত হয়ে গেছেন, বুদ্ধদেব গুহ রিপ্রেজেন্টস দ্য এলিট সেকশন অফ দ্য পিপল সমাজে। এইটা কিন্তু আপনার একটা দিককে চাপা দিয়ে আর একটা দিককে, একটা প্রেমিক বুদ্ধদেব গুহ সেইটা উঠে এসছেন। এই গল্পটা আমার পরে শুনবো কেন কিভাবে হলো। ঠিক আছে। আপনার এই বন্য প্রেম, জঙ্গল প্রেম এবং আদিবাসীদের সমাজের সঙ্গে আপনার মেলামেশা, আপনার অনেক উপন্যাস, কোয়েলের কাছে, পারিধি, সাসানডিরি, অদল বদল, সব কিছুই তো আপনার এই সমাজের এই দিকটা, জীবনের এই দিকটা নিয়ে তৈরি করা। হ্যাঁ, এবং তারপরে আপনি চলে এলেন আপনার প্রেমের জগতে, আপনার অন্য ধরনের লেখার জগতে। তো বুদ্ধদেব গুহ কেন এইভাবে পরিচিত হতে পারলেন না যে আজকে মহাশ্বেতা দেবী যেরকমভাবে পরিচিত হয়ে গেছেন আদিবাসীদের, উনি মানে শি ইজ দ্য অনলি সেভিয়ার, দ্য মেসিয়া, সেই পরিচিতিটা কিন্তু সেই রেকগনিশনটা কিন্তু বুদ্ধদেব গুহর কাছ থেকে আমরা পেলাম না, বা সমাজ আপনাকে দিল না। সমাজ আমাকে অনেক কিছুই দেয়নি, সেটা আমার ভাগ্যের কথা। কিন্তু মহাশ্বেতাজি তো অ্যাক্টিভিস্ট, অরুন্ধতী রায়, কিমেদা ফাটকার, আমি তো লেখক, আমিও ঘরে বসে লিখি। এবং আমার যে জানাটা বন জঙ্গল আদিবাসী, এর মধ্যে কোনো তোমার দেখানো পানা নেই। এবং সারা জীবন 10 বছর বয়স থেকে আজ আমার 70 বছর বয়স, আমার এই ক্রেজ বলতে জঙ্গলে ছিল। আমি যদি বলে, আমি ধরো প্রফেশনের জন্য আমি বরাবর বোম্বে দেখেছি, তাজ ছাড়া থাকিনি, ওল্ড উইন ছাড়া থাকিনি তাজের, যেখান থেকে ফার্স্ট ফাইভ হোটেল দেখেছি। আমি যদি বলে যে তোমাকে সুইজারল্যান্ডের একটা বেস্ট হোটেলে 15 দিন রাখা হবে, আমাদের দেশের একটা জঙ্গলে রাখা হবে, আমি বললাম জঙ্গল দেখতে হবে, কারণ জঙ্গলের ভালোবাসাটা কোনো ফাঁকি নেই। আর তাছাড়া আমি কাছ থেকে অনেক কিছু দেখেছি। আদিবাসী মেয়েদের সঙ্গে প্রেম হয়েছে আমার, হ্যাঁ প্রেম হয়েছে, চুমু খেয়েছি, তাই নিয়ে আরও কেলোর কীর্তি হয়েছে, অনেক সময় কিছু হয়েছে। নেচেছি তাদের সঙ্গে, যেখানে যে আমি নাচি। তো এখন আর চেয়ারের নাচার মতো নেই, তখন তো বড়, একসময় তোমাদের সুন্দর ছিলাম তো, তা এখন নয় কুৎসিত হয়ে গেছি। তোমার যখন সুন্দর যখন ছিলাম তখন ঢোল নিয়ে নাচতাম ওদের সঙ্গে। আপনি তো চিরসবুজ, চিরসবুজ মনে। আপনার সেদিনকে 70 বছর হলো, সবাই তো আপনাকে একেবারে ঘিরে ধরে রাখলো, ঠিক যেমন জীবন বীমার প্রতীকের মতন। না, মনের বয়স 70, সেটা তো প্রবলেম। এখনো ফার্স্ট ইয়ারের মেয়ে দেখলে প্রেমে পড়ে যাই, অনেক প্রবলেম হয় তাতে। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আমার মনটা তরুণী থাকে। আর তুমি যেটা বললে, আমি এলিট সোসাইটির লেখক না, আপনি বেশি পরিচিত হয়েছে এই প্রেমের লেখক হ্যাঁ, প্রেমটা তো একটা আদিম, একটা প্রেমের মতো একটা মহৎ অনুভূতি। আর কি আছে, রবীন্দ্রনাথ প্রেম লিখেছেন, শরৎবাবুও লিখেছেন, বঙ্কিমবাবুও লিখেছেন, তো দোষের তো কিছু নেই। আর প্রেম তো একটা সাহিত্যের প্রধান উপযোগ্য বিষয়। প্রেমের গল্প ভালো করে ভালো একটা লিখতে খুব বাহাদুরি লাগে। কটা লোক। আপনার প্রেমের একটা গল্প আমি জানি। কোনটা? আমি বলি, বলো। লজ্জা পাবেন না, লজ্জা পাবো না। আমি যেটা শুনেছি, আমি জানি সত্য কিনা, নিশ্চয়ই সত্য, কারণ এটা বেশ একাধিকবার আমি শুনেছি। গড়িহাটে কোনো একটা দোকানে, শাড়ির দোকানে আপনি গিয়েছিলেন কোনো কাজে, এবং সেখানে একজন সুন্দরী এক যুবতী, তিনিও শাড়ি কিনতে এসেছেন। এবারে তিনি যে শাড়িটা পছন্দ করছেন সেইটা কেনার মতন তার আর্থিক সামর্থ্য নেই। আর আর্থিক সামর্থ্য যেগুলো আছে, যেহেতু চোখে ওটা ধরে গেছে, সেই জন্য সেটা কিনতে পারছে না। উনি না কিনে চলে গেলেন এবং আপনি তাকে ফলো করলেন, তার বাড়ির কাছাকাছি পর্যন্ত আপনি গেলেন, দেখলেন কোথায় থাকে। আপনি ফেরত এসে যে শাড়িটি পছন্দ হয়েছিল সেইটা কিনে তাকে উপহার দিয়ে আসেন উইথ আ কার্ড। না, এই গল্পটা একটু ভুল আছে। এই ঘটনা ঘটেছিল আমার শালির একটা শাড়ির দোকান আছে, টুনটুনি নাম, ওর নামের নাম। হ্যাঁ, তা আমি একদিন ওর দোকানে গেছি, তখন নতুন শাড়ির দোকান করেছে। তো একটা কাপল এসছে, তোর মেয়েটিদের খুব এক্সপেন্সিভ শাড়িটা খুব পছন্দ হয়েছে। তা কিন্তু বুঝতে পারলাম যে টাকা নেই। কিন্তু তো আমি বললাম না, এটা নিতে হবে। কি বলছো? হ্যাঁ, নিতে হবে, এই শাড়িটা আমি কিনে দেবো, নিতেই হবে। আমি ওখানে টাকা দিয়েছিলাম। তারপরে একদিন গড়িহাটের মোড়ে স্বামীর সঙ্গে আমার দেখা। তা আমি চিনতে পারি না, অবভিয়াসলি কত লোককে মিট করি, তো চিনতে পারছেন না তো ভাই। সেই যে আপনি এরকম কাণ্ডটা করলেন, আমরা চিরুনি রয়েছে, আমার স্ত্রী তো কোনোদিন আপনাকে ভুলতে পারবে না।
আমি বললাম, আমাকে না ভোলার জন্য তো আমি দিইনি, দিয়েছি একটু অল্প বয়সী সুন্দরী মেয়ে, একটা খুব ভালো শাড়ি পছন্দ হয়েছে, আর ঈশ্বরের আশীর্বাদে আই কুড অ্যাফোর্ড ইট। তো এই যে আমার আনন্দটা হয়েছে শাড়িটা দিয়ে, সেটা তো বড় কথা, চিরজীবনও সে আনন্দ থাকবে। কাজে আমি ওর কাছ থেকে কিছু পাওয়ার জন্য কিংবা রেকগনিশনের জন্য দিইনি আমি। তা তুমি আমাকে বললে কথাটা শুনে খুব ভালো লাগলো, এইটাই আসল গল্প এটা। আচ্ছা, আর আমার সঙ্গে আলাপ হয়েছিল, আমি তখন কলম্বোতে গিয়েছিলাম আইপিকে উইথড্রয়ালের সময়। তখন প্রেসিডেন্ট প্রেমদাসা তিনি একটা ডেডলাইন ফিক্স করে দিয়েছেন যে এত তারিখের ভেতরে ভারতীয় পিস কিকিং ফোর্সকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। তো আমি তখন আনন্দবাজার পত্রিকায় ওটা রিপোর্ট করতে ওখানে গিয়েছিলাম। সেইখানে আমি যে হোটেলে ছিলাম তাজ সমুদ্র, সেখানে এক ভদ্রমহিলা আগুনের মতন সুন্দরী, ডানা কাটা রূপসী, তার সঙ্গে আলাপ হলো এবং তিনি বললেন যে তিনি আপনার মাধুকরীর রুষা। হ্যাঁ, এবং তার অনেক অভিমান ছিল যে তার কিভাবে তার চরিত্রটা একটুখানি, না উনি কি ফর্সা ছিল? খুব ফর্সা। না তাহলে উনি হয়তো জীবনটা মাধুকরী রুষার মতো, রুষা আসল রুষা ফর্সা ছিলেন না। আচ্ছা, তাই অনেকেই, ওনার নামও ছিল রুষা। হ্যাঁ তা হতে পারে হয়তো, কিন্তু আপনি যে উনি হয়তো রুষাকে ভেবেছেন ওকে নিয়ে লিখেছে, বাট আই ডিড নেভার নো দ্যাট লেডি। তুই যার কথা বলছো, আমি যে রুষার কথা নিই, যে রুষা নামটা যার কাছ থেকে ধার নিয়েছিলাম, শি ওয়াজ দ্য ওয়াইফ অফ দ্য ফিনান্স ডিরেক্টর অফ ডানলপ অ্যান্ড কোম্পানি। রাঘব দা, আমাদের দাদা বলতো, রাঘব বোস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো একদিন পুজোর সময় আমি গিয়ে দেখি যে সব ডানলপের ইয়াং চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা ব্যালেন্স শিট নিয়ে ডিসকাস করছে। আর বৌদি, আমি তাকে মিট করি রাঘবদার স্ত্রীকে আগে, কালোর মধ্যে অত্যন্ত ঝকঝকে চেহারা, তা সিগারেট খাচ্ছেন, হাতে হুইস্কি গ্লাস, আর ছেলেদের সঙ্গে ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করছে। আর দ্যাট ইমপ্রেস মি লাইক এনিথিং, বুঝলে। তারপর একদিন ক্যারিয়ার ক্লাবে দেখা, বলে বৌদি তোমার নামটা ধার নেবো। আমি বলে কী করবে নাম নিই? আমি না, উপন্যাসের নাম, নায়িকার নাম নেবো। বলে কিছু খারাপ কাজ করবো না তো? আমি তা কী করে বলবো? উপন্যাস লিখতে লিখতে কী করবে সে আমি কী করে? নো কন্ট্রোল, আমার তো কন্ট্রোল থাকবে না। আপনি যে হুট করে প্রেমে পড়ে যান, এখনো বলেন যে আপনি একটা কলেজের ফার্স্ট ইয়ারে মেয়ে, প্রেম একটা স্বর্গীয় অনুভূতি। প্রেমের পড়াটা পড়লে তোমার আয়ু বেড়ে যাবে, তোমার মুখের চেহারা সুন্দর হবে। তো এটা নিয়ে আপনার স্ত্রী ঋতুদির সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হয়নি? যে পুরুষ স্ত্রীকে ভয় পায় তার লেখক হওয়া উচিত নয়। আমি যখন লিখতে বসি, আমি তখন কারো বাবাও নয়, কারো স্বামীও নই, কারো ছেলেও নেই, লেখক। এইটা যদি না করতে পারো না, তাহলে তুমি ভণ্ড হয়ে যাবে, তুমি কখন লেখক? ঠিকই, কিন্তু স্ত্রীর সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হয়নি? প্রচুর হচ্ছে। আমার স্ত্রী আমাকে খোদার স্নান করে ছেড়ে দিয়েছে, ভেবেছে একে কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না, এ চড়ে পড়ে ঘরে ফিরেলেই ঠিক আছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে আপনার এই দিকটাও তো মানুষ জানে, প্রত্যেকে জানে যে আপনার সাহিত্যিক সত্তা যেমন জানে, আপনি খেলাধুলো ভালোবাসতেন জানেন, শিকারী সত্তা, আপনার গানের যে গলা, আপনার গানের প্রতি যে প্রেম এবং যে আকর্ষণ, এটা নিয়ে ঋতুদির সঙ্গে আপনার কখনো কোনোদিন টেনশন হয়নি? না, অথচ আপনি বহু জায়গায় বলেছেন যে ঋতুদির গানের প্রেমে পড়ে আপনি তাকে বিয়ে করেছেন। ঋতু হচ্ছে অনেক বড় গাইয়ে, নো ডাউট অ্যাবাউট ইট। গান শুনেই, গান ভালোবেসেই বিয়ে করেছি। তা দুঃখটা এই জন্যে যে এত বড় একজন গায়িকা, সে গাইলই না গান। কেন এরকম আত্মপ্রচারহীন এই যুগে, এরকম তোমার সেলফ পাবলিসিটি যার মধ্যে একেবারে নেই, যে একদম আড়ালে থাকতে পছন্দ করে, এই মানসিকতার শিল্পী এই যুগে কিন্তু নেই। তারা আমার স্ত্রী বলে বলছে না, ধরো মোহরদি, বাচ্চুদি, সুচিত্রাদি, এদের পরে ঋতু সবচেয়ে সিগনিফিকেন্ট অনুষ্ঠান গায়, অথচ গাই না। কি বলবো, এই দুঃখ আমার রাখবার। এই তো এই অনুষ্ঠানে আসার জন্যই তো কত টাকা হলো, আপনি তো আনতে পারলেন। আমার জন্মদিনে যায়নি, হোল ক্যালকাটা ওয়াজ দেয়ার, শি ডিডন্ট গো। আমি বলে তুমি যদি যাও আমার মান থাকবে, এগুলো না যাবো না। লোকজন ভালোবাসে না, ক্লাবে যেতে চায় না। আর কি করা যায়, একদম মানুষকে তুমি চেঞ্জ করতে পারবে না তো। অ্যান্ড শি ইজ কোয়াইট রাইট ইন আর ওন ওপিনিয়ন। সপ্তাহে 2 দিন মেয়েদের গান শেখায়। যে যার সঙ্গে দেখা হচ্ছে ঋতুদি কেন গান না, এরকম গান উনি কেন গান? একটা সময় পর্যন্ত লোকে হয়তো ভাবে যে আমি বোধহয় আমার স্ত্রীকে চেপে দিয়ে নিজে গায়ক হয়েছি। কি করে বোঝাবো লোককে যে আই ডিডন্ট হ্যাভ এনি হ্যান্ড ইন ইট? সে নিজের চরিত্রের জন্য ওর অদ্ভুত প্রকৃতি। যেমন ধরো অন্নপূর্ণা, রবিশঙ্করের স্ত্রী, হ্যাঁ, অন্নপূর্ণার বাজনা আমরা শুনতে পেলাম, অথচ অত বড় লোকে বলে যে রবিশঙ্করের চেয়ে উনি বড় বাজনা। কিন্তু অন্নপূর্ণার বাজনা তো শুনতে পায়নি কেউই অনেকদিন থেকে, বহু বছর প্রথম থেকে পায়নি। কিন্তু ঋতুদির গান তো কয়েক বছর আগেও মানুষ শুনেছে। না, কয়েক বছর, অনেক বছর আগে, 5-7 বছর আগে। রেডিও স্টেশন, টিভি ডিরেক্টররা, বিভিন্ন ডিরেক্টর আমাকে ফর্ম দিয়েছে হাতে যে বুধবাবু রাজি করান। হয়েছিল কি, বছর 25 আগে দূরদর্শনে একটা প্রোগ্রাম করতে গেছে ঋতু, একটি হ্যান্ড, সে বলে যে মারটা এখান থেকে ছড়া। তা বলেছে অসভ্য কথা, বাজে বাজে কথা বলে, আমি এখানে আসবো না। আচ্ছা, কোনো মানে হয় চোরের উপর রাগ করে মারিতে ভাত খাওয়া? কে বলে যে মারটা এখান থেকে ছড়া, তোমার কি যাচ্ছে আসছে? সেই জন্য সে যায় না টিভিতে। তুমি কেন এক্সপ্লেন দিস? না, কিন্তু কত লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত হচ্ছে। ইয়াঙ্গার জেনারেশন তো ঋতু নামে জানে না, তারা তো গানই শোনেনি।
এটারও যেমন কোনো এক্সপ্লেনেশন নেই, তেমনি এটারও কোনো এক্সপ্লেনেশন নেই যে বুদ্ধদেব গুহর লেখার সঙ্গে এই তার গায়কের সত্তা এইটাকে একেবারে সমানভাবে সমান তালে কেন এগিয়ে নিয়ে যাচ্ছেন না। আপনার দুটো তিনটে হয়তো ক্যাসেট আছে, গানের রেকর্ড আছে, কিন্তু এটা তো একটা ব্যতিক্রম হিসেবে রয়েছে, কিন্তু আমরা কেন যাচ্ছে না সেটা আমরা একটু পরে শুনবো। আপনাকে কি কেউ কখনো বলেছে যে আপনি যত বড় সাহিত্যিক হতে পেরেছেন তার থেকে অনেক 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 বেশি বড় গায়ক হতে পারতেন আপনি? হ্যাঁ, এটা অনেকে বলে আজকাল, খুব মুশকিলের কথা আজকাল বলছে। হ্যাঁ বলছে, কিন্তু আমি মনে করি সাহিত্যটাও যথেষ্ট বড় একটা জিনিস, আর এতদিন ধরে করছি, তাতে দুঃখের কিছু নেই যে আমি গান করলে হয়তো বড় গায়ক হিসেবে পরিচিত। কিন্তু গানটা আপনি ধরলেন অনেক পরে। না না না, গান তো আমি প্রথম করছি, ঋতুর সঙ্গে গান গাইতে কি আলাপ। আমি তো ফার্স্ট ইয়ারে যখন থার্ড ইয়ারে পড়ি তখন দক্ষিণতে ভর্তি হই প্রথম, সেখানে তো ঋতুর সঙ্গে প্রথম দেখা, আলাপ না, তখন তো আমাদের সময় আলাপ হতো না, দেখা হতো, মোহ হতো, তখন প্রেম ছিল না। এখন দু হাতে চারজন মেয়েকে নিয়ে ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, আমাদের সময় একটি মেয়েকেই দেখা যেত না। স্কুল থেকে কলেজ থেকে ফিরছো হাতে বই নিয়ে, তখন তো ফিল্মের ছিল না, সব বাড়িতে অর্ধেক পর্দা থাকতো, তা অর্ধেক পর্দার উপর থেকে তুমি দেখলে একটি মেয়ে, দুটি চোখ, সুন্দর কুচকুচে চুল, সাদা সিঁথি, তাদেরকে তোমার প্রেম একবারে বুকটা ধপ করে উঠলো, গিয়ে তুমি বই খাতারে কবিতা লিখতে আরম্ভ করলে। তা আমাদের সময় তো সেরকম ছিল, বাসে একটি মেয়ে উঠে গোড়ালি একটু দেখলে, গোড়ালি দেখা গেল, তাতেই বুকটা ধপ করে উঠলো। আমাদের সময় তো আমরা কিছুই, এখনকার ছেলেরা মেয়েরা তারা পূর্ণ স্বাধীনতা। গানও আপনি যেটা করলেন সেটা হচ্ছে আপনার ওই গান না, প্রথমে অনেক পরে শিখেছি, ওই রবীন্দ্রসঙ্গীত শিখে ওখানে গেলাম। তারপরে রবীন্দ্রনাথের গান আপনি গাইলেন না সেভাবে, সবাই বলছেন গাইতে, কিন্তু গাইলাম না। ঋতুদির কাছে ধরা পড়ে যাবেন বলে? না, ঋতু বলে তুমি সুরে গাও। এখন গাইলাম না, এখন সুনীল গাঙ্গুলি, পৌত্র সরকার সবাই ক্যাসেট করে ফেলছে। একটু সময় দিচ্ছি যে লোকে ওদের বই শুনে নি, তারপরে আমি ওটা গাইবো। এই যে জয়ন্ত চ্যাটার্জি এসেছিল, আমার নাগপুরে একদল চেলা আছে, ওরা নিয়ে জঙ্গলে নিয়ে যায়, মহারাষ্ট্রের সব জায়গায় গান খুব ভালোবাসে। ওরা রোজ টেলিফোন করে যে বুদ্ধদেব দা রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট কবে করছেন আপনি, কবে করছেন, খরচা আমরা দেবো। তাই আমরা একটু বাজারটা একটু, ওরা সবে করেছে, ওদের গানগুলোকে শুনুক, তারপর আমি করবো। রবীন্দ্রনাথ পুরাতনী এবং আদিবাসী, আপনার আদিবাসী গান তো, আদিবাসী গান অনেক আছে। তারপর নানা রকম গান, ধরো ওই পারিধি উপন্যাসে যখন লিখি, বিড়িগড় বলে একটা জায়গা পাহাড়ের উপরে, খন্দ উপজাতিরা থাকে সেখানে, তো সেখানে ছেলে, আমি একটা দেখলাম একটা নীলগাই কে কেউ মেরেছে, কোনো চোরা শিকারি কিংবা কিছু পড়ে রয়েছে, বু 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 করে তোমার নীল মাছি পাহাড়ের মতো। তাই আমরা এখানে বসবো, কারণ যদি খেতে আসে কোনো জানোয়ার। আমি রাত্রিরে বসলাম, সন্ধ্যের পরে, চাঁদনি রাত, দেখি দূর থেকে একটা গান ভেসে আসছে, গানটা আস্তে আস্তে জোর হচ্ছে, কাছে যখন এলো শুনলাম ছেলেটা গাইছে, আর ছেলে, ওরে মোর সজনী ছাড়ি গলা গুণমণি কাকর ধরিবি, মানে হচ্ছে ওরে আমার প্রিয়, ওরে মোর সজনী ছাড়ি গলা গুণমণি কা কর ধরবি, কার হাত ধরবো এখন আমি। তো সেই ছেলেটাকে উড়িয়া গান, পরে ছেলেটাকে মারলো, হাতিটা মেরে দিল, পাগলা হাতিটা। উপন্যাসে কিন্তু রয়েছে, ছেলেটা রয়েছে সব, চন্দনী নায়িকার নাম। তারপরে একদিন ওই জঙ্গলের মধ্যে একটা পানমৌড়ির দোকান, দেশি মদে, নানা রকম মদ হয় তো, উড়িষ্যাতে নানা ফুলের থেকে মদ হয়। তা দুপুরবেলা গেছি, একটা লোক পুরো ড্রাঙ্ক হয়ে একটা বোতল বগলে নিয়ে বলছে, আলো শুকিলা সাড়ু মন মরি গলা দি পাহাড়ু, মানে কি হলো, হাইট মানে ফিলোসফি কি, ওরে শুকনো কচু মন মরে গেল দ্বীপ্রহরে, মানে হচ্ছে সাড়ু মানে কচু, আলো শুকিলা সাড়ু মন মরি গলা দি পাহাড়ু করে গাইছে এরকম সব গান। তারপরে তোমার এই গান, মুন্ডাদের গান, মুন্ডারা একটা গান গায়, যেমন শাসানের উপন্যাসে আছে। আমি ঘুরে ঘুরে মুন্ডাদের গান কালেক্ট করেছিলাম, ওই উপন্যাসে অনেকগুলো গান আছে। একটা ওরা বলে, ছোটনাগপুর প্রবিষ্ট পুরো ছিল তো ঝাড়খণ্ডের, সোনা लेकन रूपा लेकन छोटा नागापुरा हो, छोटा नागापुरा, এরকম মানে সোনার মতো রূপোর মতো ছোটনাগপুর। তারপরে তোমার জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলে একটা ঝর্ণা, একটা মেয়ে জল আনতে গেছে, জল করতে চান করছে, আর ছেলেটা তীর্ধনুটি শিকার করতে গেছিল, আস্তে আস্তে গেছে, মেয়েটা অনবরত চান করছে, দেখবে। তখন পরে গান গাইছে ছেলেটা, तू केरो कचमच छाती तोरा सूरत देखी मुरा बसल नजरिया ओ बाबा तू केरो होता
कैसन कैसन दिना देखा नजरिया ओ তু কেরো এই বলছে যে কবে তোর সঙ্গে আমার মিলন হবে আর কি, সেই কথা বলছে। আপনাকে একটা কথা বলি কি? ঋষিকেশ মুখার্জির অভিমান হ্যাঁ গল্পটা, হ্যাঁ। হ্যাঁ, জয়া বচ্চন, তিনি তখন জয়া ভাদুরী বোধহয় কি বচ্চন হয়েছেন খেয়াল নেই, অসম্ভব ভালো গাইতেন। না, এটা কোনো অভিমান ঋতুর নেই, ঋতু খুব না 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 না, হ্যাঁ। অভিমান না, আমি যেটা বলতে চাইছি, একদম শেষে দুজনে একসঙ্গে তারা আবার অনুষ্ঠান করলেন, হ্যাঁ। করে আবার গানে ফিরে এলো, আপনি আর ঋতুদি। এই যে আড়ষ্ঠতা, এত বছরের যে আড়ষ্ঠতা, এটা ভাঙান দুজনে একসঙ্গে। এটা ইচ্ছা হয় না যে দুজন একসঙ্গে একটা জায়গাতে আবার। অনেকে বলে ছাত্রছাত্রী যে আপনারা দুজন মিলে একটা প্রোগ্রাম করুন, তো আসলে এই পুরাতনী গান বছর 20-25 আগে একদিন ঋতু এসে একটা গান গুনগুন করছে, তবে প্রেমে কি সুখ হতো, আমি যারে ভালোবাসি ভালোবাসি, আমি যারে ভালোবাসি সে যদি ভালোবাসি তো কি সুখ হতো। এমন একটা কার গান, মৃদুর গান, চণ্ডীর দাস মাল নাকি গাইছিলেন। আমি পরের দিন চণ্ডীবাবুর কাছে গেলাম, আমি আপনার কাছে গান শিখবো। তখন ইন্দিরাতে শেখাতে আনবো, ওর গোলমাল হবে না, বাড়িতে আসতে হবে। তারপরে আমি এই গানে 20 বছর আগে ইন্টারেস্টেড হয়েছি। তারপরে আরো দিলীপ মুখোপাধ্যায়, রামকুমার বর্মার কাছে কখনো কখনো আসেন। তো এই টপ্পা, আমি বড় বড় টপ্পা ভালোবাসি, রবীন্দ্রসঙ্গীত টপ্পাঙ্গ গানে বেশি গাইতে ভালোবাসতাম। তো এই জন্য এই গানে, এখন এই গানে তো আর গাইবার লোক নেই, রামকুমার বড় শরীরটা ভালো নেই, তো ছেলে গায়ও ভালো গায়। তা দিলীপবাবু তো মারা গেলেন সেদিন, বড় ভালো গাইতেন খুব। এমন একটা যদি একটা অনুষ্ঠানে সেইভাবে আবার মানে একটা কামব্যাক সেইভাবে যদি হয়, আচ্ছা, তো ঋতু না গাইলে আমি কেউ জোর করবো বলো? ছাত্রছাত্রীরা প্রায় বলে দার্ধেকটা আপনি গান, বুদ্ধদূর দার্ধেক গাইবেন। তবে না, ঋতু আমার গানের মানে না, এমন তো না গান গান না, উনি গান শেখাচ্ছেন, বাড়িতে শেখাচ্ছেন, উনি পাবলিক ফাংশনে কিভাবে আসছেন না। প্রবলেম ছিল না, 5-7 বছর চোখের নিয়ে খুব ভুগলো, সেই হায়দ্রাবাদ আর চেন্নাই করে করে। আপনি কি ফেড আপ? অনুরোধ করতে করতে না, আমি রাগ করবো না, আমি ফেড আপ, টোটালি ফেলিওর রাদার। একজন ছাত্রছাত্রী রাজি করতে পারে, এটাই তো একটা অভিমানের ব্যাপার চলে আসছে। না, অভিমানের ব্যাপার না এখন, মানে ধরো যেখানে তুমি দেবতাকে তুমি রোজ পুজো করছো, দেবতা তোমার কোনো প্রার্থনা মঞ্জুর করছো না, তুমি সেই দেবতাকে যাবে, অন্য এক দেবতাকে যাবে, সেটা আমার অবস্থা সেরকম হয়েছে। বলছে ঋতুর সঙ্গে প্রোগ্রাম করতে একসঙ্গে। আপনি শুনুন না, আপনি ধরুন, এটা সেদিন আপনার নাগপুরে আপনার তো গানের রেকর্ড আছে, আপনার রয়েছে, কিন্তু আপনার এই যে ভার্সাটাইল, যে ক্যারেক্টারের বিভিন্ন দিকে, যেমন শিকার, খেলাধুলো, লেখা, কবিতাতে খুব একটা বোধহয় প্রথম বইটাই তো কবিতা, প্রথম বইটা কবিতা, যখন বৃষ্টি নামলো, এবং তারপরে এই যে বিতর্ক, বিভিন্ন দিকে, নানান দিকে, নানান ভাবে আপনি যে একটা বিতর্কিত চরিত্র হিসেবে আপনি খুব খোলামেলা বলেন বোধহয়, আপনি যা বলেন তাই লেখেন। আমি যেটা বলি সেটা লিখতে পারি, একটু ভয় পাই না। আর যা বলি মানে আই হ্যাভ দ্য কারেজ অফ মাই কনভিকশন। আমি ভণ্ডামি টণ্ডামি করি না, সে যত বড় লোকই হোক। যাকে পছন্দ হয় না বলি পছন্দ হচ্ছে না মশাই, আর আপনার এই জিনিসটা ভালো নয়, অন্য জিনিসটা ভালো, সোজা কথা সোজা করে বলি। আমার মতো লোক খুব কমে আসছে পৃথিবীতে। এই পৃথিবীতে এরকম বোকা লোক। এতে আপনার ক্ষতি হয়নি? প্রচুর ক্ষতি হয়েছে, ক্ষতিই তো হয়েছে, লাভ কোথায় হলো? আজ অব্দি কোনো একটা পুরস্কার দেয়নি আমাকে 40 বছরে, আমি দ্য অনলি পার্সন যে একটা পুরস্কার পাইনি। এটাই হচ্ছে রিয়েল অভিমান বুদ্ধদেব গুহর। না না, ওইভাবে দরকার নেই আমার। আমার পাঠক পাঠিকা যে পুরস্কার দিয়েছে তাতে আমি, তা সে তো বটেই, কিন্তু তাহলে ও পুরস্কার কি, তাহলে পুরস্কার দাম কি হবে? তাহলেও এই অভিমানটা আমরা শুনবো। আপনি যা ভাবেন, যা বলেন সেটাই লেখেন। আপনার এই সারস্বত উপন্যাস, এটা নিয়ে যে হইচই করেছে, আপনি আত্মজীবনী, ডকুমেন্টেশন বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে তো খুব হইচই পড়ে গেছে চতুর্দিকে। আপনি অনেকের সম্বন্ধে অনেক কিছু বলেছেন। হ্যাঁ, তো এটা একটা নতুন আপনার দিক বোধহয়। আপনি খুব প্রকাশ্যে আপনি বলে ফেলেন যা আপনার মনে হয়, আপনি যেটা বলতে চান, মানে কোনো ঢাক ঢাক গড়গুড় নেই। সে তো কোনোদিনই নেই, এটা আমার দোষ। এটা মুখে যেটা বলেছিল আমি লিখে বলতে পারি, কোনো যাতে আমার দ্বিধা কোনোদিনই ছিল না। তো সারস্বত তো জীবনী নয়, সারস্বত তোমার সাহিত্য জগৎ নিয়ে লেখা, এটা ডকুমেন্টেশন বলতে পারো। আপনার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা, তোমার তার মধ্যে সন্তোষ দা আছেন, তার মধ্যে সুবোধ ঘোষ আছেন, আর কন্টেম্পোরারি লেখকদের খুব আনিনি, বেশ করে সুনীল অবধি, সুনীল শীর্ষেন্দু,
আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আপনার হয়েছেটা কি? সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কিছু হয়নি আপনার তো। আপনি খুব সমালোচনা করেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কোথায় বিভিন্ন সমালোচনা জায়গায়, করি? বিভিন্ন কখনো ইয়েতে, মানে মিথ্যা কথা বলেছে। আমি সমালোচনা কেন করব? কারণ ধরো টেনশন আছে কি সুনীল গঙ্গোপাধ্যায়ের টেনশন সঙ্গে কিছু নেই, আমাদের ওয়েভ লেন্থের তফাৎ আছে, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। একদিন সাথী বলেছিল আমাকে যে আপনিও কি সুনীলকে ঈর্ষা করেন? এখন সামহাউ ইট গট ইন টু হার হেড যে পৃথিবীর সবাই সুনীলকে ঈর্ষা করে। তাই আমি বললাম দেখো, আমি ঈর্ষা কেন করতে যাব? আমি যদি মনে করি মেনেই নি সুনীল আমার চেয়ে ভালো লেখক, আমি তো সুনীলের জন্য ভালো গান গাই। সুনীল কি চার্টার অ্যাকাউন্টেন্ট? সুনীল কি আমাদের গাড়ি চালাতে পারে? সুনীল স্বীকার করতে পারে? এই ধারণাটার কারণটা কি, যে কেন হঠাৎ সাথী বৌদি কেন সেটা আমি আমাকে জানি বললেন না। যে আপনি সুনীলকে তা ঈর্ষা আমি তাই করেন? বললাম যে আমিও ঈর্ষা করতে পারি, এর মতো লোক আমি এই কন্টেম্পোরারি ইসে তো দেখি না। কারণ আমি ঈর্ষা করতে পারলে হয়তো আমার বেটারমেন্ট হতো, কিন্তু ইটস আনফর্চুনেট যে আমি ঈর্ষা করতে পারি এরকম লোক আমি দেখলাম না পর্যন্ত। দেখা যদি কারোর মাথায় ঢুকে গিয়ে থাকে যে পৃথিবীর সবাই তাকে ঈর্ষা করছে, সামথিং রং দেয়ার, দ্যার ইজ নাথিং রং উইথ মি। তবে সুনীলের সঙ্গে ওয়েভ লেন্থে মেলে না, সেই জন্য ওর মানে ও আপনার ওয়েভ লেন্থটা কি আর সুনীল ও একটু চামচা পরিপুষ্ট হয়ে থাকতে ভালোবাসে তো সবসময়। তুমি কি সুনীলকে কখনো দেখেছো একা একা হেঁটে কোথাও যাচ্ছে? আমি তো কিন্তু একা একা রোজ ঘুরে হেঁটে চলে যাই, আমাকে চড়ুঙ্গি তুমি দেখবে হেঁটে যাচ্ছি আমি গাড়ি ছেড়ে দিয়ে। হ্যাভ ইউ এভার সিন? ওর মানে ওরকম ছোটোবেলার থেকেই ও, কারণ ও তো কবি হিসাবেও ও সে লিডার ছিল তো একটা কৃত্তিবাসেরই, ওটা ফলোয়িংও ছিল, এটা নো ডাউট অ্যাবাউট ইট। আমাকে কি চেনে সাহিত্যিক হিসাবে? আমি চার্টার অ্যাকাউন্টেন্ট। কাজে সুনীলের সঙ্গে আমার কম্পেয়ার করাটা ঠিক নয়, তুলনা করা যারা করে তারা ইচ্ছা করে ঝগড়া লাগাবার জন্য করে। দেয়ার ইজ মেনি থিংস আই লাইক অ্যাবাউট সুনীল। সুনীল খেতে খুব ভালোবাসে, সুনীলের মনটা খুব ভালো। তারপরে সুনীল প্রচণ্ড মদ খেতে পারে, আমি কোনো সাহেবকেও মদ খেতে দেখিনি, তো অনেক গুণ আছে সুনীলের। কিন্তু তাছাড়া হুল্লোড় করতে ভালোবাসে, প্রচণ্ড জীবনী শক্তি, ফ্যান্টাস্টিক জীবনী শক্তি। আমার সুনীলের মতো নেই বোধ হয়, কারণ সুনীল পুরো এক বোতল ভটকা খেয়ে হেঁটে হেঁটে তুমি বলো 1 মাইল চলে যাবে। আমি একটু আরামই লোক, খাদ্য পানীয় পরে একটু শুতে হবে, একটু আরাম করতে হবে। তা শুনলে অনেক গুণ, আই অ্যাডমায়ার হিম ফর মেনি রিজনস, কিন্তু ফর সাম রিজন আর আদার এই ব্যাপারে। তারপরে সারস্বত পড়লে তুমি বুঝবে কিছু কিছু ব্যাপারে আমি পরে জানতে পেরেছিলাম যে সুনীল ডিডন্ট বিহেভ লাইক এ ফ্রেন্ড। তা সে দুঃখ পেয়েছিলাম আমি, সেটা আমি সরে এসেছি। তার মানে ঝগড়া তো ওর সঙ্গে আমার কিছু নেই, দেখা হলে কথা বলি গান গাও। দেখা যায় এটা লোকের রটনা, কারণ আমার একটু নাম হয়েছিল, সুনীলের নাম অনেক বেশি। সুনীল সব প্রাইজ পেয়েছে, একটা প্রাইজও বাকি নেই, আমি একটা প্রাইজও পাইনি। প্রাইজ পেয়েছি লেখক পাঠকের পুরস্কার, তার জন্য আমার কোনো রকম নেই মনে। এই প্রাইজ টাইজ পাওয়া এগুলো কি অভিমান নেই। স্ট্রিং পুলিং প্রাইজ তো পেতে হলো, স্ট্রিং পুলিং ইনক্লুডিং নোবেল মানে প্রাইজ। এটা গোষ্ঠীবদ্ধতা না হলে কি আজকাল কিছু পাওয়া যায়? না, পাওয়া যায় না, এবং নোবেল প্রাইজ পেতে তো স্ট্রিং পুলিং করতে কি আসে যায় কারণ উত্তম কুমার তো কোনোদিন সেরকম ভাবে স্বীকৃতি পান না, না আসে যায় না বলি তো, ডাজন্ট রিয়েলি ম্যাটার। পাঠক পাঠিকা যদি, আমি পরশুদিন একটা অ্যাপিল ছিল রফি মোহাম্মদ সিদ্দিকীর, তো গিয়ে ভাবলাম পাণ্ডব বলে একজন কমিশনার, কোথাকার লোক কে জানে বাবা। তা আমি গেছি তার ঘরে, পেশকারকে জিজ্ঞেস করবো কোথাকার লোক, সে তারাক করে টেবিল ছেড়ে দাঁড়িয়ে আমাকে পাহাড় দিয়ে প্রণাম করলো। তবে দাদা আপনি এসছেন, আমি চিনি না তাকে। তো আরে ওর সম্বন্ধে আপনার সঙ্গে জানেন না, আমি গিয়ে ওকে বলবো, আলাপ করে দেবো। তারপরে বললো যে আমি তো আপনার অবেলায় পাঠ করেছি। সে কি, কোন পাঠ করেছো? বলে সেই ব্যারিস্টারের কাছে গেলাম, বইয়ের ডিভোর্সের কেস নিয়ে হবে, তাই নাকি? আচ্ছা। তারপরে আমি 5টা বেজে গেল, বিকেলবেলা ফিক্স করেছিল। অনেকদিন হাঁটি না, ড্রাইভার কোনো গাড়ি নিয়ে চলে যাও, আমি একটু হেঁটে যাবো, তবে না হাঁটতে কষ্ট হলে আমি ট্যাক্সি করে চলে যাবো। তারপর ফুরিতে গিয়ে চিকেন প্যাটিসের চা খাই। যেতেই এক ভদ্রলোক পাশের টেবিলে এসে দাঁড়িয়ে, আরে দাদা আপনি এসে, আমি চিন্তা আই জাস্ট কুডন্ট প্লেস। তখন সঙ্গে একটু মহিলা বলে আমার বন্ধু। তারপরে আমি চিকেন প্যাটিস তো বলে চিকেন নেই, মাটন প্যাটিসের চা খেলাম, 2টো খেলাম। তার চাটা এত ভালো লাগলো, দার্জিলিং টি, আরেকটা পট অর্ডার করলাম। তারপরে যাই, বলে উঠে যাওয়ার সময় বললো দামটা আমি দিয়ে দিয়েছি। তারপরে এটা তো আমার পুরস্কারের দরকার, কিন্তু পুরস্কার তো এই সবই পুরস্কার। কখনো কি আপনার এটা মনে হয় না যে দেশ পত্রিকাতে শুধুমাত্র একটি ধারাবাহিক আপনার উপন্যাস বেরোলো, মাধুকরী? মনে হয়, কিন্তু দেশ তারপরে এত বছর ধরে দেশ পত্রিকা বেরোচ্ছে, আর বুদ্ধদেব গুহ আমার জিতটা সেখানেই যে মাধুকরী ছাড়া আর কিছুই আমাকে মেজর লিখতে দেওয়া হয়নি, কিন্তু আমাকে তো আটকে রাখতে পারেনি দেশকে আনন্দবাজার গোষ্ঠী তো আমাকে না লিখতে দিয়ে আটকে রাখতে পারেনি আমাকে। এবং বাজে বাজে কাগজে লিখে আমি যেখানে এসে পৌঁছেছি, দেশে তো অনেক লিখে অনেক কম মানুষই সেখানে এসে পৌঁছেছে, এটা তো আমার জয়। এই জন্য পাঠক পাঠিকার কাছে কৃতজ্ঞ। তারাই তো মেক অ্যান্ড আনমেক, তারাই তো করেন না। কোনো কাগজ কোনো লেখক তৈরি করতে পারেনি। তুমি যদি তাকে একজন লেখককে উপরে তুলে চারদিক দিয়ে আলো ফেলো তার মুখে, তিনি যদি সত্যিকারের লেখক না হন, যে আলোটা সরে যাবে ধপ করে পড়ে যাবে, সে লেখক থাকবে না। লেখক থাকে
আপনার নিজের কলমের জোরে, পাঠক পাঠিকার ভালোবাসার জোরে। কিন্তু আপনি আর পারেন আপনাকে আর দেওয়া হয়নি কেন, পারেননি কেন আপনি? আমি তো কোনো কাউকে চিনি আপনার না। তো রমাপদ চৌধুরী তো আপনার স্রষ্টা, মানে আমাকে খুব সাহায্য করেছেন, খুবই সাহায্য করেছেন উনি তিনি। না থাকলে লেখক হতাম না। হ্যাঁ। আমি ভীষণ কৃতজ্ঞ মানুষ। আর মা বলতেন, কার জন্য কি করেছো মনে রেখো না, যদি কারোর বাড়িতে এক গ্লাস জল খেয়ে থাকো সবসময় মনে রেখো। আমি সেটা অক্ষরে অক্ষরে মেনে চলি। তাই জন্য আমার প্রতি কৃতজ্ঞতা আমি সবসময় লিখিতভাবে সবসময় আমি স্বীকার করেছি, কখনো অস্বীকার তো করিনি। তবে উনি অন্যরকম মানুষ, উনিও খুব অন্তর্মুখী। আপনি আপনার প্রথম লেখাটা ওর কাছে পাঠিয়েছিলেন? নিয়ে গেছিলাম, উনি ছুঁড়ে ফেলে দিলেন চিঠিটা। একটা চিঠি লিখেছিলেন শচীন মুখার্জি, বেঙ্গল পাবলিশার মক্কেল ছিলেন, তার পার্টনার। উনি আমাদের অডিটার শিকারের গল্প লিখেন, আমাদের কাগজে লেখেন, তো চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন, লেখাটা ছুঁড়ে ফেলে দিলেন। সুনীল বসু বলে একজন কবি ছিলেন, মারা গেছেন, খুব বড় কবি, তখন উনি ওকে অ্যাসিস্ট করতেন, ওই লেখাটা অন্য লোকের সঙ্গে মিশিয়ে দিন। তখন হিন্ট ওয়াজ কোয়াইট তারপরে আমি ভাবলাম এখানে আসবো না। তারপরে শিকারি ওটা করেছিলেন কেন, যেটা মানে কোনোভাবে ইনফ্লুয়েন্স? আমি ইনফ্লুয়েন্স কারোদের হই না দেখাবার জন্য। তাই শিকারি গেছি, সুন্দরবনে শীতকাল ছিল, ফিরে এসেছি আমার ভাইয়ের কাছে গাড়ি নিয়ে ক্যানিংয়ে আনতে। বোর্ড থেকে এনে ভাইরে বলে, বাবা দাদা তোমার লেখা বেরিয়েছে। ওই লেখাটা ছাপা হয়েছে, খালি তাই নয়, আর 3 দিনের মাথায় একটা চিঠি পেলাম আনন্দবাজারের পোস্টকার্ড, তখন পোস্টকার্ড করতে আনন্দবাজার, যে আপনার লেখা আমাদের খুব ভালো লেগেছে, আপনি এসে দেখা করবেন, আরও লেখা চাই। তখন তো কয়েকটা তুলে গেলাম, আমাকে ডেকেছে তো, এই নয় যে আমি মোশাবেদা করেছি। সেই প্রথম কিন্তু জনগণ চৌধুরী কথা বলতেন না, সব ডিটেলসে লিখেছে, খুবই কম কথা। 3-4 মাস যাই লেখা দিয়ে লেখা চাপায় কথাই বলেন না। তো একদিন বললেন তাড়া আছে, বসুন, চা খাবেন? ওর বাবা সম্পাদক চা খাওয়াচ্ছে, সেই প্রথম আলাপ হলো। তারপর থেকে হি টুক এ পার্সোনাল ইন্টারেস্ট ইন মি, আমাকে গাইড করেছেন, আমি খুব কৃতজ্ঞ। আমরা কিন্তু আরেকজন বুদ্ধদেব গুহকে দেখতে পারতাম, সেটা হয়তো অনেকেই জানেন না, হয়তো কেউ কেউ জানেন, যে আপনার অভিনয় দক্ষতা। একটা সময় বোধহয় আপনি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করার একটা অফার আপনার কাছে এসেছিল। সেটা অভিনয় দক্ষতার জন্য, আমি একেবারেই অভিনয় করতে পারি না, জীবনেই করতে পারি না, স্টেজে কি করে করবো বলো? তবে হ্যাঁ, উত্তম কুমারের সঙ্গে সুযোগ একটা এসেছিল, চিত্ত বসু ডিরেক্টর, তিনি করাবেন, কারণ দক্ষিণে তখন অভিনয় করতাম, রবীন্দ্রনাথের গল্প নাট্যরূপ দিতেন ডক্টর কালিদাস নাগের মেয়ে মঞ্জু দি। তো উনি রিহার্সাল দেখতে আসতেন, বলেন তো করতে হবে। তখন তোমাদের বাড়ি কি খুব কনজারভেটিভ? তখন বাড়িতে গেছি, তখন আমার কাকার, ব্যাচেলার কাকা, মা বসে খাচ্ছেন, মানে মা এরকমভাবে ভীষণ ঝুড়ঝুড়ি করছেন। তো বলেছেন আমাদের বাড়ি খুব কনজারভেটিভ কিনা। কাকা বললেন তুই গিয়ে বলবি কালকে যে যাদের কনজার্ভ করার কিছু থাকে তারাই কনজারভেটিভ হয়। আমার ওখানে ইতি হয়ে গেল সিনেমা করার। শিকারী বুদ্ধদেব গুহ, সাহিত্যিক বুদ্ধদেব গুহ, সঙ্গীত শিল্পী বুদ্ধদেব গুহ এবং অবশ্যই চিত্রশিল্পী বুদ্ধদেব গুহকে তো আমরা জানি, আমরা চিনি, কিন্তু যার বয়স 70, মানসিক বয়স 17, কোনোদিন হয়তো তাকে অভিনেতা হিসেবেও আমরা দেখব, কেন নয়? অনেক ধন্যবাদ।